হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের পুরো ভারতের একটি গুরুত্বপূর্ণ ডাইনেস্টি, পাল ডাইনেস্টি সম্পর্কে আলোচনা করব। আর এই ক্লাসটি আমি পুরো সম্পূর্ণ ডিটেইলসে করাবো। এই কারণে তুমি যেকোনো এক্সামে বসো না কেন, এখান থেকে কোয়েশ্চেন আসলে তার আনসার তুমি দিতে পারবে। এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তুমি একটা ভালো মানের এমসিকিউ প্র্যাকটিস বই নাও এবং সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করো। দেখবে তুমি 80 থেকে 90% কোয়েশ্চেনের আনসার তুমি দিতে পারবে। তাহলে চলো শুরু করি। আর শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মণ্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমরা তাহলে দেখতে পারি যে পরবর্তী গুপ্ত যুগে গুপ্ত সাম্রাজ্য মূলত ৪টি ভাগে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে প্রথমে রয়েছে থানেশ্বরের পুষ্যভূতি বংশ, যার গুরুত্বপূর্ণ শাসক ছিলেন হর্ষবর্ধন, এবং ২ নম্বরে ছিল কৌনদের মৌখরী বংশ, এবং ৩ নম্বরে ছিল বাংলার গৌড় বংশ। আর এই গৌড় বংশের যিনি শাসক ছিলেন তার নাম হলো শশাঙ্ক, আর এই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আর চতুর্থতে ছিল গুজরাটের বল্লভী বংশ। তাহলে আমি বললাম যে পরবর্তী গুপ্ত যুগে গুপ্ত সাম্রাজ্য ৪টি ভাগে বিভক্ত হয়ে যায়, এবং এই ৪টি সাম্রাজ্য হলো কনৌজের মৌখরী বংশ, থানেশ্বরের পুষ্যবতী বংশ, বাংলার গৌড় বংশ এবং গুজরাটের বল্লভী বংশ। আর বাংলার গৌড় বংশের শাসক শশাঙ্কের মৃত্যুর পর বাংলার বুকে চরম অরাজকতা, নৈরাজ্যবাদ নেমে আসে। কেননা সেখানে কোনো স্বাধীন রাজা বা শাসক না থাকার কারণে সেখানে স্থানীয় জমিদাররা সাধারণ মানুষদের উপরে অকথ্য অত্যাচার, নিপীড়ন, শোষণ চালাতে থাকে, যা মাৎসন্যায় যুগ নামে পরিচিত। অর্থাৎ পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খেয়ে নেয়, তেমনি একজন স্বাধীন শাসক বাংলার বুকে না থাকার কারণে শশাঙ্কের মৃত্যুর পরে সেখানের স্থানীয় জমিদারগুলি শক্তিশালী হয়ে ওঠে এবং সাধারণ জনগণের উপরে অকথ্য অত্যাচার চালায়, যা মৎস্যন্যায় নামে পরিচিত। আর এই যুগ প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল। আর তার পরবর্তীকালে আমরা দেখতে পারবো যে এই নৈরাজ্যবাদ থেকে মুক্তি নিয়ে শান্তিগামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেখানকার সাধারণ মানুষ গোপালকে তাদের রাজা হিসেবে সিংহাসনে বসায়, আর তিনি প্রতিষ্ঠা করেন এই পাল বংশ। তাহলে চলো আমরা দেখি শশাঙ্কের মৃত্যুর পর বাংলা প্রদেশগুলির মধ্যে ৬৩৭ থেকে ৭৫০ খ্রিস্টাব্দে অভ্যন্তরীণ কোলাহল এবং অরাজকতা সীমায় নৈরাজ্যবাদ মৎস্যন্যায় নামে পরিচিত। তাহলে আমি তোমাদের যেটা আগেই বললাম, আর এখান থেকে আমরা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে খালিমপুর তাম্রফলক থেকে জানা যায় যে বাংলার বুক থেকে চরম নৈরাজ্যবাদ দূর করে দেশে শান্তি স্থিতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গোপালকে বাংলার রাজা হিসেবে নির্বাচিত করা হয়। এই খালিমপুর তাম্রফলক, খালিমপুর তাম্রফলক এই লাইনটাকে তোমরা মনে রাখবে, যে এখান থেকে আমরা জানতে পারি যে গোপালকে সেখানকার সাধারণ মানুষ তাদের শান্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাল বংশের শাসক হিসাবে তারা সিংহাসনে বসায়। আর তারপরে আমরা আরেকটি লাইন দেখতে পারবো যে পাল যুগে পালি এবং প্রাকৃত ছিল প্রধান ভাষা। এটা তোমরা মনে রাখবে যে পাল যুগের প্রাকৃত এবং পালি ছিল প্রধান ভাষা। আর এই সকল পাল রাজারাই ছিলেন বুদ্ধিস্ট, অর্থাৎ এই পাল বংশের পতনের পরে আমরা দেখতে পাবো বৌদ্ধ ধর্ম ক্রমশ পতনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ এই পাল বংশ ছিল বৌদ্ধ ধর্মের শেষ পৃষ্ঠপোষককারী একটি রাজবংশ। আর এরপরে আমরা দেখব গোপাল, যিনি শাসন করেন ৭৫০ থেকে ৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা তোমরা মনে রাখবে যে এই গোপালই হলো এই পাল বংশের প্রতিষ্ঠাতা, যিনি ৭৫০ থেকে ৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। আর গোপালই ছিলেন এই পাল বংশের প্রতিষ্ঠাতা। এটাও এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে গোপালই ছিলেন এই পাল বংশের প্রতিষ্ঠাতা, তোমরা এটা মনে রাখবে। আবার পাল রাজারা নিজেদেরকে সূর্য বংশীয় বলে দাবি করত, কিন্তু আমরা পাল বংশ পড়তে গেলে সন্ধ্যাকর নন্দীর লেখা একটা গ্রন্থ পাই, রামচরিত। সেখান থেকে আমরা জানতে পারি যে পাল রাজারা নাকি সমুদ্র থেকে উদ্ভূত হয়েছে, এবং সেই কারণে তারা নিজেদেরকে বলতো, এই কারণে তারা নিজেদেরকে সমুদ্র কুলোদ্ভব। তাহলে আমি কি বললাম, যে সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে পাল রাজারা নাকি সমুদ্র থেকে উদ্ভূত হয়েছে, এই কারণে তারা নিজেদেরকে সমুদ্র কুলোদ্ভব নামেও চিহ্নিত করত। কিন্তু আমরা কোনো কোনো জায়গাতে লেখা দেখতে পারি যে পাল রাজারা নিজেদেরকে সূর্য বংশীয় বলে তারা দাবি করে। তাহলে এই লাইনটা তোমার মনে রাখবে যে পাল রাজারা নিজেদেরকে সূর্য বংশীয় বলে তারা দাবি করেছেন। আর সব থেকে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি লাইন হলো
তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথ, এই লাইনটাকে তোমরা ফলো করবে। তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথ তাদেরকে আবার ক্ষত্রিয় বলেও উল্লেখ করেছেন। তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথ এই পাল রাজাদেরকে ক্ষত্রিয় বলেও চিহ্নিত করেছেন। আর এই গোপালের সব থেকে অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব হলো তিনি উদন্তপুরী মহাবিহার, এটা এই লাইনটাকে তোমরা দেখবে, তিনি উদন্তপুরী মহাবিহারকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে উদন্তপুরী মহাবিহার কে প্রতিষ্ঠা করেন, তোমরা বলবে উদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন পাল রাজা গোপাল। তিনি এই উদন্তপুরী মহাবিহারটাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই বংশের সমস্ত রাজারাই যেহেতু ছিল বুদ্ধিস্ট, সেই কারণে গোপালও ছিলেন একজন বৌদ্ধ ধর্মার অবলম্বী। তোমরা এটুকু একটু নোট করে নাও। এরপরে আমরা দেখতে পারি যে গোপালের পুত্র ধর্মপাল এই পাল বংশের শাসক অর্থাৎ সুযোগ্য শাসক হিসেবে তিনি সিংহাসনে বসেন। কত খ্রিস্টাব্দে সেটাও আমরা দেখব। তিনি সিংহাসনে বসেন আমরা দেখতে পারি যে 770 থেকে শুরু করে তিনি 810 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। আর ধর্মপাল ছিলেন গোপালের পুত্র। আর গোপালের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করেন। আর আমরা কোথা থেকে তার সম্বন্ধে আমরা জানতে পারি? খালিমপুর তাম্রফলক থেকে আমরা জানতে পারি এই ধর্মপালের সমস্ত কথা। এই লাইনটাকে তোমরা একটু দেখবে। খালিমপুর তাম্রফলক থেকে আমরা ধর্মপালের সম্পর্কে জানতে পারি। আর এই ধর্মপালের সিংহাসনে বসার পরই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটি হলো আমরা জানি যে সেই সময়কালে উত্তর ভারতের একটি জায়গা যার নাম ছিল কনৌজ, সেই কনৌজ সেই সময়কালে এতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সেখানে রাজারা নিজেদেরকে কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রামে লিপ্ত হয়। অর্থাৎ আমরা দেখতে পারি পাল রাজা ধর্মপাল এবং রাষ্ট্রকূট রাজা ধ্রুব এবং গুর্জর প্রতিহার বংশের শাসক বৎসরাজ, এই তিনজনের মধ্যে ক্রমাগত যুদ্ধের সৃষ্টি হয়, যা আমরা ত্রিশক্তি সংগ্রাম নামে জানি। তাহলে আমি কি বললাম যে ধর্মপাল যখন পাল বংশের শাসক হিসাবে সিংহাসনে বসেন তখন তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন, অর্থাৎ কৌরবদেরকে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য। কেননা সেই সময়কালে কৌরব একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। আমরা যদি প্রাচীন ভারতের দিকে দেখতে পারি যে পূর্বে মগধ কিন্তু সেই সময়কালে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পারি যে কনৌজ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। সেই কারণে সেখানে নিজেদের আধিপত্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাজারা নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত হতো। তেমনি এই ধর্মপাল অর্থাৎ গোপালের পুত্র তিনি সিংহাসনে বসার পরেই আমরা দেখতে পারি রাষ্ট্রকূট রাজা ধ্রুব এবং আমরা তারপরে দেখি যে গুর্জর প্রতিহার বংশের শাসক বৎসরাজের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম লিপ্ত, অর্থাৎ ত্রিশক্তি সংগ্রাম ঘটে। অর্থাৎ তারা তিনজন নিজেদের মধ্যে ক্রমাগত যুদ্ধ করতে থাকে, যা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। আর এই ধর্মপাল খালিমপুর তাম্রফলক থেকে তার সম্পর্কে আমরা জানতে পারি। আর এই লাইনটা গুরুত্বপূর্ণ যে ধর্মপাল রাষ্ট্রকূট রাজকন্যা রান্না দেবীকে তিনি বিবাহ করেন। তো এটাও মনে রাখবে যে রাষ্ট্রকূট রাজকন্যা রান্না দেবীকে তিনি বিবাহ করেছিলেন। তারপরের আমরা পয়েন্ট দেখব। তারপরে আমরা দেখলাম যে রাষ্ট্রকূট রাজকন্যা রান্না দেবীকে ধর্মপাল বিবাহ করেন। এরপরে গুর্জর প্রতিহারদেরকে তিনি দুবার পরাজিত করেন। কে? ধর্মপাল। গুর্জর প্রতিহারদের তিনি দুবার পরাজিত করেন, কিন্তু প্রতিহার বংশীয় রাজা যখন দ্বিতীয় নাগভট্ট কনৌজ দখল করেন এবং ধর্মপালকে পরাজিত করেন। তাহলে আমরা দেখতে পাই যে এই গুর্জর প্রতিহার বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন কে? তিনি হলেন নাগভট্ট প্রথম। আর যখন নাগভট্ট দ্বিতীয় সিংহাসনে বসেন তখন তিনি কিন্তু এই ধর্মপালকে পরাজিত করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে তিনি রাষ্ট্রকূট রাজকন্যা রান্না দেবীকে বিবাহ করেছিলেন এবং গুর্জর প্রতিহারদের তিনি দুবার পরাজিত করেন এবং প্রতিহার বংশীয় রাজা দ্বিতীয় নাগভট্ট কনৌজ দখল করেন এবং ধর্মপালকে তিনি পরাজিত করেন। আবার তারপরে আমরা দেখব ইতিমধ্যে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দর কাছে নাগভট্ট আবার পরাজিত হয়ে যায় এবং সেখানে তিনি তার রাজধানী অর্থাৎ কনৌজকে তার দখলে নিয়ে নেন। তার পরের পয়েন্টে যদি আমরা দেখি যে কনৌজ অর্থাৎ সেই সময়কালে এতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সেখানে শাসকরা নিজেদের মধ্যে বারবার সংগ্রামে লিপ্ত হয়।
কৌনদের সিংহাসন থেকে ইন্দ্র রাজাকে ধর্মপাল পরাজিত করেন। এই লাইনটাকেও তোমরা মনে রাখবে যে কৌনদের শাসক ধর্মপালকে, অর্থাৎ কৌনদের সিংহাসন থেকে ইন্দ্র রাজাকে তিনি বিতাড়িত করেন। কৌনদের সিংহাসন থেকে ইন্দ্র রাজাকে বিতাড়িত করেন কে? ধর্মপাল। এটাও তোমরা মনে রাখবে। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি মগধ বিক্রমশিলা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল। এবং তিনি সোমপুর মহাবিহারও স্থাপন করেন। আর এই সোমপুর বিহারই ছিল ভারতীয় উপদ্বীপের বৃহত্তম বিহার। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় সংস্কার করেন। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। এই কটি লাইন, যে কোন সিংহাসনে থেকে তিনি ইন্দ্র রাজাকে বিতাড়িত করেন কে? ধর্মপাল। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মগধে বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরী মহাবিহার তিনি নির্মাণ করেছিলেন। অর্থাৎ এই যে ধর্মপাল, তিনি বিক্রমশিলা এবং সোমপুরী মহাবিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর সোমপুর মহাবিহারই ছিল উপদ্বীপীয় ভারতের বৃহত্তম বিহার, এটা তোমরা মনে রাখবে। আর তার সময়কালেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেন কে? এই ধর্মপাল। এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটুকু নোট ডাউন করো। এর পরবর্তীকালে যাকে আমরা এই বংশের শাসক হিসাবে দেখতে পারবো, তিনি হলেন দেবপাল। আর দেবপালের সময়কাল যদি আমরা বলি, 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। দেবপাল 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। আর এই দেবপালের মৃত্যুর পর যিনি শাসক হন, তিনি হলেন নারায়ণ পাল। তার সম্পর্কে আমরা পরে দেখব। আগে আমরা দেবপাল সম্পর্কে দু চার কথা দেখে নেই। ধর্মপালের মৃত্যুর পর আমরা দেখতে পাবো যে দেবপাল সিংহাসন আরোহণ করেন, অর্থাৎ 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন এই দেবপাল। আর তিনি উৎকল, হুন, গুর্জর, দাবির এবং কম্বোজদেরকে তিনি পরাজিত করেছিলেন। এই লাইনটাকেও তোমরা একটু মনে রাখবে, যে তিনি গুর্জর, হুন এবং তিনি হুন, গুর্জর, দাবির এবং কম্বোজদের তিনি পরাজিত করেছিলেন এবং কামরূপের রাজা বিনা যুদ্ধে তার বশ্যতা স্বীকার করেন বা মেনে নেন। কামরূপের যিনি সেই সময়কালে শাসক ছিলেন, তার নাম, অর্থাৎ কামরূপের রাজা বিনা যুদ্ধে তার বশ্যতা মেনে নেন। অর্থাৎ এর থেকে আমরা দেবপালের ক্ষমতা সম্পর্কে অনেক কথা জানতে পারি। আর ধর্মপাল থেকে আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম, যে এই ধর্মপালের উপাধি ছিল উত্তর পথস্বামী, অর্থাৎ উত্তর পথস্বামী, যেটা আমরা জানতে পারি কোথা থেকে? একটা গ্রন্থ থেকে, যেটা একটি গুজরাটি লেখক লিখেছিলেন। এই উত্তর পথস্বামী উপাধি ধারণ করেন ধর্মপাল। আর এই কথাটা আমরা জানতে পারি উদয় সুন্দরী কথা বই থেকে, আমরা জানতে পারি। তাহলে আমি কি বললাম, যে ধর্মপাল তিনি উপাধি নেন উত্তর পথস্বামী, সেটা আমরা জানতে পারি উদয় সুন্দরী কথা বই থেকে। এই উপাধিটা তোমরা একটু মনে রাখবে। আর ঐতিহাসিক তারানাথ ধর্মপাল সম্পর্কে বলেছেন তিনি নাকি 50টিরও বেশি শিক্ষাকেন্দ্র নির্মাণ করেছিলেন। তাহলে আমি কি বললাম, যে ঐতিহাসিক তারানাথ ধর্মপাল সম্পর্কে বলেছেন তিনি নাকি 50টিরও বেশি শিক্ষাকেন্দ্র নির্মাণ করেছিলেন। আর তার উপাধি ছিল উত্তর পথস্বামী। এবং যেটা আমরা জানতে পারি একটি গুজরাটি লেখক উদয় সুন্দরীর কথা বই থেকে আমরা জানতে পারি। আর এরপরে যিনি শাসক হন ধর্মপালের পরে, তিনি ছিলেন দেবপাল। আর এই দেবপাল তিনি হুন, গুর্জর, দাবির, কম্বোজদের তিনি পরাজিত করেন এবং কামরূপের রাজা বিনা যুদ্ধে তার বশ্যতা স্বীকার করে নেন। আর এই দেবপাল 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল শাসক হিসেবে এই বংশকে তিনি শাসন করেছিলেন। এই দেবপাল বর্তমান কালের আসাম এবং উড়িষ্যাকে তিনি জয় করেন। এটা তোমরা মনে রাখবে, যে তিনি তার সাম্রাজ্য তিনি বিস্তার করেন। তিনি বর্তমান কালের আসাম এবং উড়িষ্যা জয় করেন কে? দেবপাল আসাম এবং উড়িষ্যায় তার নিজের সাম্রাজ্যের তিনি বিস্তার ঘটিয়েছিলেন। এছাড়াও নালন্দা বিশ্ববিদ্যালয় তার পৃষ্ঠপোষকতা অর্জন করে, অর্থাৎ দেবপালও নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা তিনি অর্জন করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা তিনি অর্জন করেছিলেন এবং তার
অন্যতম। তার চেষ্টায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ও সংস্কৃতি চর্চার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে পরিণত হয়। এটাও তোমরা মনে রাখবে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময়কালে সংস্কৃত চর্চার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে, সেটা তোমরা তাহলে কে বলবে? ধর্মপালের পুত্র দেবপালের সময়কালে হয়ে ওঠে নালন্দা একটি বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। আর এরপরে আমরা পয়েন্ট দেখব যে জাভা ও সুমাত্রা শৈলেন্দ্র বংশীয় রাজা বলদেব পুত্র নালন্দায় একটি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠার জন্য দেবপালের কাছে 5টি গ্রাম ভিক্ষা করেন এবং দেবপাল তা মঞ্জুর করেন। এর থেকে আমরা দেবপালের মন মানসিকতার বা উদার মন মানসিকতার পরিচয় পেয়ে থাকি। তাহলে আমরা কি দেখলাম যে জাভা ও সুমাত্রা শৈলেন্দ্র বংশীয় রাজা বলদেব পুত্র নালন্দায় একটি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা তৈরি করার জন্য দেবপালের কাছে 5টি গ্রাম তিনি ভিক্ষা চেয়েছিলেন, দেবপাল তা মঞ্জুর করে দিয়েছিলেন। আর এই পাল বংশের এই শাসকদের থেকে আমরা তার মন মানসিকতার পরিচয় পেয়ে থাকি। আর এখানে পাল বংশের সব থেকে শক্তিশালী রাজা ছিলেন দেবপাল, এটা একটু ভুল আনসার। এখানে উত্তর হবে ধর্মপাল, এটার উত্তর হবে ধর্মপাল, এটা দেবপাল হবে না। এই পাল বংশের সব থেকে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন কে? ধর্মপাল। আর এই ধর্মপালই ছিলেন পাল বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক। আর তার পয়েন্ট আমরা দেখব আরব পর্যটক সুলেমান দেবপালের সময়কালে তিনি ভারতে আসেন। তাহলে আমরা কি দেখতে পারি যে দেবপালের সময়কালে আরব পর্যটক সুলেমান তিনি ভারতে আসেন এবং তিনি পাল বংশকে রুমি বলে অভিহিত করেন। তিনি পাল বংশকে রুমি বলে অভিহিত করেন কে? সুলেমান। তোমরা এটা মনে রাখবে, সুলেমান দেবপালের সময় তিনি ভারতে আসেন এবং তিনি পাল বংশকে রুমি বলে অভিহিত করেন। আর দেবপালের রাজসভায় তিনি অলঙ্কৃত করেছিলেন, তিনি হলেন বৌদ্ধকবি ব্রজদত্ত। বৌদ্ধকবি ব্রজদত্ত তিনি তার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন, এটা তোমরা মনে রাখবে। আর দেবপালের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র বিগ্রহপাল সিংহাসনে বসেন। দেবপালের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র বিগ্রহপাল সিংহাসনে বসেন। তাহলে আমরা এই বংশের কজন শাসক দেখলাম? গোপাল, ধর্মপাল, দেবপাল। এবার আমরা দেখব নারায়ণ পাল সম্পর্কে। নারায়ণ পাল তিনি সিংহাসনে বসেন 850 এবং তিনি রাজত্ব করেন 908 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমরা কি দেখলাম যে দেবপালের মৃত্যুর পর যিনি পাল বংশের শাসক হয় তিনি হলেন কে? নারায়ণ পাল। অর্থাৎ দেবপালের মৃত্যুর পর বিগ্রহপাল সিংহাসনে বসেন আর তিনি রাজত্ব করেন কত? 850 থেকে 854 পর্যন্ত। দেবপালের মৃত্যুর পর আমরা দেখতে পাই বিগ্রহপাল তিনি সিংহাসনে বসেন, তিনি রাজত্ব করেন 850 থেকে 854 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং তার পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে? নারায়ণ পাল। তিনি হলেন নারায়ণ পাল। তারপর সিংহাসনে বসেন নারায়ণ পাল, যিনি 854 থেকে তিনি 908 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তাহলে আমরা কি দেখলাম যে দেবপালের পরে আমরা দেখতে পারি বিগ্রহপাল সিংহাসনে বসেন, তিনি মাত্র কয়েকটা বছর রাজত্ব করেন, তারপরে রাজত্ব করেন কে? নারায়ণ পাল। আর নারায়ণ পাল 854 থেকে 908 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। এর পরের পয়েন্ট আমরা দেখব ভাগলপুর লিপি থেকে নারায়ণ পালের 17 বছরের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। এটা তোমরা মনে রাখবে, ভাগলপুর লিপি থেকে নারায়ণ পালের 17 বছরের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। আর তিনি একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন, কেননা তিনি মুদাগিরির অন্তর্গত তীরাভুক্তি গ্রামে 1000 শিব মন্দির এবং মঠ নির্মাণ করেছিলেন। তিনি 1000 শিব মন্দির এবং মঠ নির্মাণ করেছিলেন কোথায়? তীরাভুক্তি গ্রামে, যা রয়েছে মুদাগিরির অন্তর্গত। তাহলে আমরা দেখলাম যে নারায়ণ পাল যখন তিনি সিংহাসনে বসেন, সিংহাসনে বসার পর তিনি ভাগলপুরের লিপি থেকে তার সম্বন্ধে আমরা 17 বছর রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি। আর তিনি মুদাগিরির অন্তর্গত তীরাভুক্তি গ্রামে 1000 শিব মন্দির ও মঠ নির্মাণ করেন। এর পরের পয়েন্টে আমরা দেখব বিগ্রহপাল ও নারায়ণ পাল উভয়েই ছিলেন যুদ্ধ বিমুখ ও শান্তিপ্রিয়, ধর্মপ্রিয়, সংসার বিমুখ ও অকর্মণ্য। তাহলে আমরা দেখলাম যে বিগ্রহপাল এবং নারায়ণ পাল উভয়ই ছিলেন যুদ্ধ বিমুখ এবং শান্তিপ্রিয় মানুষ। এটা একটি গুরুত্বপূর্ণ লাইন হতে পারে।
আর নারায়ণ পালের পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে? মহিপাল প্রথম। তাহলে আমরা এবার মহিপাল প্রথম সম্পর্কে এবার আলোচনা করব, যে নারায়ণ পালের পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন মহিপাল প্রথম। এবার আমরা দেখব এই পাল বংশের অপর একজন শাসক মহিপাল প্রথম সম্পর্কে, যিনি 988 থেকে 1036 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। মহিপাল প্রথম তিনি কতদিন পর্যন্ত তিনি শাসন করেন আমরা দেখব। মহিপাল 988 থেকে শুরু করে 1036 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। আর মহিপাল দ্বিতীয় বিগ্রহপালের পুত্র ছিলেন। আর এটা তোমরা মনে রাখবে যে মহিপাল দ্বিতীয় বিগ্রহপালের তিনি পুত্র ছিলেন, তাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে আমরা যদি বলি পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, তাহলে তোমরা বলবে মহিপালকে আমরা পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে চিহ্নিত করে থাকি। কেননা তার আমলে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হলো চোল রাজা রাজেন্দ্র চোলের নেতৃত্বে 2 বছরব্যাপী বাংলার উপর চোল আক্রমণ দমন করা। অর্থাৎ এই মহিপালের সময়কালে আমরা দেখতে পারি বাংলার উপরে চোল আক্রমণ হয়। আর এই চোল আক্রমণের যিনি নেতৃত্ব দেন তিনি হলেন রাজেন্দ্র চোল। এই কারণে তিনি চোল আক্রমণকে প্রতিহত করায় তাকে আমরা এই পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসাবে চিহ্নিত করতে পারি। আর এই সময়কালটা সেই কারণে তোমরা মনে রাখবে 988 থেকে শুরু করে 1036 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তাহলে আমরা পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলবো? মহিপালকে। আর তার সময়কালের উল্লেখযোগ্য ঘটনা চোল রাজা রাজেন্দ্র চোলের নেতৃত্বে 2 বছর ব্যাপী বাংলার উপরে চোল আক্রমণ দমন করা। আর এই মহিপাল প্রথমের সময়কার আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন, যেটা অতি দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন তার সমসাময়িক বৌদ্ধ সন্ন্যাসী ও পণ্ডিত। অতি দীপঙ্কর শ্রীজ্ঞান কার সমসাময়িক ছিলেন? এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন যে অতি দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি ছিলেন মহিপাল প্রথমের সমসাময়িক এবং বৌদ্ধ সন্ন্যাসী ও পণ্ডিত। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন মহিপাল প্রথমের সমসাময়িক বৌদ্ধ সন্ন্যাসী ও পণ্ডিত। তাহলে এবার আমরা দেখব মহিপাল দ্বিতীয় সম্পর্কে। মহিপাল দ্বিতীয় সম্পর্কে আমরা যাওয়ার আগে সময়কালটা দেখি। মহিপাল দ্বিতীয় 1072 থেকে 1075 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। মহিপাল দ্বিতীয় 1072 থেকে 1075 পর্যন্ত মাত্র এই 3 বছর তিনি রাজত্ব করেন। আর মহিপাল দ্বিতীয় এর রাজত্বকালে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো কৈবত্য বিদ্রোহ। অর্থাৎ মহিপাল দ্বিতীয় এর রাজত্বকালে দিব্যার নেতৃত্বে প্রথম কৈবত্য বিদ্রোহ ঘটে। এই লাইনটাই মহিপাল থেকে শুধুমাত্র আমাদের পড়তে হয় যে মহিপাল দ্বিতীয় সময়কালে কৈবত্য বিদ্রোহ ঘটে। কার নেতৃত্বে? দিব্যার নেতৃত্বে। এর পরবর্তীকালে আমরা দেখব এই বংশের আরেকজন শাসক যিনি হলেন রামপাল। তাহলে চলো এবার আমরা এই বংশের রামপাল সম্পর্কে দেখি। আর রামপালের যদি আমরা সময়কালটাকে বলি, তাহলে রামপালের সময়কাল 1077 থেকে 1130 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1077 থেকে 1130 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর রামপালই এমন একজন শাসক, তিনি কৈবত্য বিদ্রোহকে তিনি দমন করেন এবং নেতাকে তিনি বন্দী করেন। রামপাল কৈবত্য বিদ্রোহ দমন করেন এবং এই বিদ্রোহ নেতাকে তিনি বন্দী করেন। রামপাল কৈবত্য বিদ্রোহ দমন করেন এবং এই বিদ্রোহের নেতাকে তিনি বন্দী করেন। এটা তোমরা মনে রাখবে যে মহিপাল দ্বিতীয় সময় কৈবত্য বিদ্রোহ হয়। আর এই তার পরবর্তী শাসক যখন রামপাল 1077 খ্রিস্টাব্দে সিংহাসন বসেন, তিনি এই কৈবত্য বিদ্রোহকে তিনি দমন করেন এবং সেই নেতৃত্ব দানকারী ব্যক্তিকে তিনি আটক করেন। আর এই রামপালের সবাই একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন, তিনি হলেন কি? সন্ধ্যাকর নন্দী। আর এই সন্ধ্যাকর নন্দীর রামচরিত হলো রামপালের জীবনী। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত হলো রামপালের জীবনী, যেখান থেকে আমরা এই রামপাল সম্পর্কে নানা তথ্য জানতে পারি। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি একটা স্টার মার্ক দিয়ে দিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত, যেখান থেকে আমরা রামপাল সম্পর্কে জানতে পারি। আর এই রামপালেই কৈবত্য বিদ্রোহকে তিনি দমন করেন। আর কৈবত্য বিদ্রোহ ঘটে আমরা দেখতে পারি মহিপাল দ্বিতীয়র সময়কালে। আর মহিপাল প্রথম থেকে যে লাইনটা তোমরা ভালো করে মনে রাখবে যে অতি দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন তার সমসাময়িক। আর মহিপাল প্রথমের সময়কালে বাংলার উপরে 2 বছর ব্যাপী চোল আক্রমণ ঘটে রাজেন্দ্র চোলের নেতৃত্বে। তাহলে আমরা দেখলাম গোপাল, ধর্মপাল, দেবপাল, নারায়ণ পাল, মহিপাল প্রথম এবং দ্বিতীয়। তারপরে দেখলাম আমরা
রামপাল সম্পর্কে। আর রামপাল থেকে যে লাইন দুটো বললাম, রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেন এবং নেতাকে অর্থাৎ বিদ্রোহের নেতাকে তিনি আটক করেন। আর সন্ধ্যাকার নন্দীর রামচরিত হলো রামপালের জীবনী। আর রামপালই হলো এই পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজা। এই লাইনটাকেও তোমরা মনে রাখবে যে পাল বংশের শেষ শক্তিশালী, মানে সর্বশেষ নয় কিন্তু একেবারে শেষ বলিনি আমি, পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক হলো কে? রামপাল। এই লাইনটাকে তোমরা মনে রাখবে যে পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক ছিলেন রামপাল। আর তার উত্তরসূরিরা হলো কুমার পাল, তৃতীয় গোপাল এবং মদন পাল। তাহলে আমি কি বললাম যে এই পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল, আর তার উত্তরসূরিরা ছিলেন কে? কুমার পাল, তৃতীয় গোপাল এবং মদন পাল। এরা ছিলেন দুর্বল শাসক। তোমরা এটা মনে রাখবে, এরা ছিলেন দুর্বল শাসক। দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে পাল সাম্রাজ্যের পতন ঘটে অর্থাৎ সেন বংশের দ্বারা। তোমরা এটুকু মনে রাখবে। আর তার সময়কার গুরুত্বপূর্ণ দুজন স্থাপত্য অর্থাৎ ভাস্কর শিল্পী ছিলেন ধীমান এবং বিতপাল। এবং ধীমান এবং বিতপাল তিনি ছিলেন এই পাল বংশের জনপ্রিয় দুজন ভাস্কর্য শাসক। এটাও তোমরা মনে রাখবে। তাহলে আমরা কি বললাম যে রামপালের উত্তরসূরিরা কারা ছিল? কুমার পাল, তৃতীয় গোপাল এবং মদন পাল। এরা ছিলেন দুর্বল শাসক। দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে পাল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। আর এই পাল বংশের সময়কাল দুজন ভাস্কর্য শিল্পী ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। তারা ছিলেন কি? ধীমান এবং বিতপাল। তাহলে এখানে এই লেখাটা ভুল রয়েছে, গোবিন্দ পাল, এটা হবে না, এটা হবে মদন পাল। অর্থাৎ মদন পাল, এই গোবিন্দ পাল এখানে টাইপিং এ ভুল আছে। তো তাহলে এর উত্তর হবে মদন পাল। মদন পাল ছিলেন পাল বংশের শেষ শাসক। অর্থাৎ পাল সাম্রাজ্য দ্বাদশ শতাব্দীতে হিন্দু সেন রাজবংশ কর্তৃক সিংহাসনচ্যুত হয়। আর বাংলার ইতিহাসে পাল যুগকে স্বর্ণযুগ বলা হয়। বাংলার ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? তোমরা বলবে পাল বংশকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। আর এই পাল বংশের সর্বশেষ শাসক ছিলেন, তিনি ছিলেন মদন পাল। আর এই পাল বংশরা তারা চমৎকার মঠ মন্দির নির্মাণ করেছিল। সোমপুর বিহার যেটি রয়েছে বর্তমানে বাংলাদেশে, অদ্যন্তপুরী মঠ, এই সময় বাংলা ভাষার বিকাশ ঘটে। অর্থাৎ সোমপুর বিহার তারা নির্মাণ করেন, যেটি করেছিলেন সেটি রয়েছে বাংলাদেশে অদ্যন্তপুরী বিহার, তাদের সময়কালে নির্মিত হয়। আর এই সময়কালে বাংলা ভাষার ব্যাপক উন্নতি ঘটে এবং বাংলা সাহিত্যকর্ম চর্যাপদও এই সময়কালে তৈরি হয়। বাংলা সাহিত্যকর্ম চর্যাপদ কোন সময়কালে তৈরি হয়? তোমরা বলবে যে পাল বংশের সময়কালে তৈরি হয়। তাহলে যাবা শৈলেন্দ্র রাজা বলদেব পুত্র দেবপালের কাছে একজন দূত পাঠায়। এটাও তোমরা মনে রাখবে যে যাভার শৈলেন্দ্র রাজা বলদেব পুত্র দেবপালের কাছে তিনি একজন দূত পাঠিয়েছিলেন। এর পরবর্তী আমরা লাইন দেখব পাল শিল্প প্রভাব কোথায় দেখতে? আমরা নেপাল, শ্রীলঙ্কা, বার্মা এবং জাভা, এখানে আমরা এই পাল শিল্পের প্রভাব আমরা দেখতে পারি। এটা তোমরা একটু দেখে রাখবে, কারণ পাল শিল্প কোথায় কোথায় প্রভাব বিস্তার করেছিল আমরা দেখতে পারি। নেপাল, শ্রীলঙ্কা, বার্মা এবং জাভাতে এই পাল শিল্পের প্রভাব আমরা দেখতে পারি। তারপরের লাইন, তাদের অর্থাৎ পালদের সেনাবাহিনী অর্থাৎ বিশাল যুদ্ধ হাতি অশ্বারোহী বাহিনীর জন্য বিখ্যাত ছিল। পালদের বিশাল দ্বারা যুদ্ধ হাতি অশ্বারোহী বাহিনীর জন্য পালরা বিখ্যাত হয়েছিল। আর এই পালরাই ছিল সেই সময়কার একটি পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ শাসক। এরপরে আমরা দেখতে পারবো সেখানে সেন বংশের উত্থান ঘটে। আর এই বাংলায় ইসলাম প্রভাব প্রথম আবির্ভূত হয় পাল শাসনামলে। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন যে কোন সাম্রাজ্য শাসনকালে বাংলার ইসলাম এর আবির্ভাব ঘটে। তোমরা মনে রাখবে ইসলামের আবির্ভাব ঘটে এই পাল বংশের শাসনকালেই। তোমরা এই লাইনটাকে আমি আবার বলছি, তোমরা এটা ভালো করে দেখে রাখবে যে বাংলায় ইসলাম প্রথম আবির্ভূত হয় পাল শাসনামলে। আর এই পাল বংশের সর্বশেষ শাসক ছিলেন যিনি, তিনি হলেন মদন পাল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে ক্লাসটি করানোর চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধু বান্ধবের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।